দিনের আলো কেটে ধরণীতে তিমির ঢাকা অন্ধকারের আগমন হল। রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল, অথচ হাসপাতালের পরিবেশ তখনও উত্তেজনায় টগবগ করছে। অপারেশন থিয়েটারের বাইরে সবাই উদ্বেগে বসেছিল। কেউ কারো সাথে বেশি কথা বলছে না, শুধু মাঝেমধ্যে একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। ফারিহা নিজের বিশাল বেবি বাম্প নিয়ে অস্থিরভাবে চেয়ারে বসে পায়ের আঙুল নাড়ছিল। মাঝে মাঝে ওর হাত চলে যাচ্ছিল তলপেটে। আতিয়ার এই মুহূর্তের কষ্টটাও যেন নিজের মাঝেও অনুভব করছিল। রাকিব হাত গুটিয়ে হেঁটে বেড়াচ্ছিল করিডোরে। যদিও সে বাইরে শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু ওর কপালে ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছিল। এত দেরি কেন হচ্ছে? ওর কণ্ঠে উৎকণ্ঠার ঝাঁজ। মিসেস মোহনা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় লিপ্ত ছিলেন। চুপচাপ বসে আছেন, কিন্তু বারবার আতিয়ার নাম মুখে আসছে। ওর হাতের আঙুলগুলো ভাঁজ করা, ঠোঁট নড়ছে, মনে মনে দোয়া পড়ছেন। অরিস কিছুক্ষণ পরপর দরজার সামনে গিয়ে উকি মারছে, যেন একবারের জন্য ডাক্তারদের মুখ থেকে আসার কোনো কথা শুনতে পায়। ওর মুখে তেমন কোনো শব্দ নেই, কিন্তু চোখের ভাষাই বলে দিচ্ছে ও কতটা উদ্বিগ্ন। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। একজন নার্স বাইরে বেরিয়ে এলো, মুখে এক ঝলক প্রশান্তির হাসি। অভিনন্দন, মা এবং বাচ্চারা ভালো আছে? বাচ্চারা? সবাই একসাথে চমকে উঠল। নার্স হেসে বলল, হ্যাঁ, যমজ সন্তান হয়েছে, এক ছেলে, এক মেয়ে। এই কথা শোনার সাথে সাথেই মিসেস মোহনা আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে চোখের পানি ফেললেন। ফারিহা খুশিতে চেঁচিয়ে উঠল, ওহ মাই গড, আমাদের প্রিন্স আর প্রিন্সেস এসেছে। রাকিব আনন্দে এক নিঃশ্বাসে বলল, ভাবি সুস্থ আছে তো? নার্স মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, মাও সুস্থ আছেন। যদিও অস্ত্রোপচারের কারণে একটু দুর্বল, তবে ভয় পাওয়ার কিছু নেই। অরিস তখনই কাঁধ ঝাঁকিয়ে বলল, আহ, তাহলে তো এখন পার্টি দিতে হবে। চাচ্চু হয়ে গেছি আমি। ফারিহা সঙ্গে সঙ্গে বলল, পার্টি হবে ঠিকই, কিন্তু তোমার ভাবির কাছে আগে যেতে দাও। এরপর কিছুক্ষণ অপেক্ষার পর আতিয়াকে একটি বেডে শুইয়ে ধীরে ধীরে ওটিইউ থেকে বের করে আনা হল। সে তখনও ক্লান্ত, চোখ আধখোলা, কিন্তু ঠোঁটের কোণে প্রশান্তির এক চিলতে হাসি। মিসেস মোহনা আতিয়ার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, দাদুম্নি, দেখ, তোর পৃথিবী এসে গেছে। নার্সের হাতের মধ্যে দুটো ছোট্ট কাপড় মোড়ানো পুচকেদের দেখে আতিয়া চোখের জল সামলাতে পারল না। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, আমার বাচ্চারা। রাকিব একটু এগিয়ে গিয়ে বলল, ভাবি, যদি তোমার মেয়ে হয় আর আমার ছেলে হয়, তাহলে তো ওদের বিয়ে একদম ফিক্সড। অরিস সঙ্গে সঙ্গে হেসে বলল, আরে না না, আগে ঠিক করো চাচ্চু হও নাকি শ্বশুর হতে চাও। সবাই হেসে উঠল। এরপর নার্স দুটো ছোট্ট জীবনকে মায়ের কোলে তুলে দিল। আতিয়া দুই হাতে ওদের আঁকড়ে ধরল, বুকের কাছে টেনে নিল। নির্জীব মানুষ, আমাদের সন্তানরা এসেছে। তার চোখের জল গড়িয়ে পড়ল, কিন্তু সেটা ছিল সুখের অশ্রু। নতুন জীবনের, নতুন ভালোবাসার, নতুন শুরুর অশ্রু। হাসপাতালের ঘরটা শান্ত, তবে চারপাশের পরিবেশ যেন নতুন জীবনের উষ্ণতায় ভরে উঠেছে। আতিয়া ক্লান্ত, কিন্তু তার মুখে প্রশান্তির হাসি। পাশে শুয়ে আছে তার দুই ছোট্ট পরী, একজন ছেলেবাবু, আরেকজন ছোট্ট পরী। দুজনেই মায়ের উষ্ণতা পেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঠিক তখনই ফারিহা এক দৌড়ে রুমে ঢুকল, ওই আমার জানু কই? আমার দুই ভাগ্নে ভাগ্নি কই? অরিস ফারিহার পেছনে পেছনে ঢুকে বলল, এত চিৎকার কর কেন? বাচ্চারা ঘুমিয়ে আছে। রাকিব একটু হেসে বলল, আমার দুই ভাইপো ভাইজির চেহারা দেখি আগে। অরিস ভ্রু কুঁচকে বলল, একটু আগে না এসে দেখে গেছিলে? রাকিব, ওই দেখায় কি মন ভরে? রাকিবের কথার সাথে সুর মিলিয়ে ফারিহা বলে, ঠিক ঠিক অটুকু দেখায় কিচ্ছু হই না। অরিস এইবার দুই হাত উঁচু করে বলল, মাফ চায় লাভ কাপল, আমার ভুল হয়ে গেছে। অরিসের এমন কথা শুনে রাকিব ও ফারিহা হেসে দিল। সবাই আতিয়ার বেডের পাশে এসে দাঁড়াল। ছোট্ট ছেলে শিশুটি মায়ের হাত শক্ত করে ধরে আছে, যেন কখনো ছেড়ে দেবে না। মেয়েটি একটু নড়েচড়ে মুখের ভেতর ছোট্ট হাত ঢুকিয়ে দিয়েছে, যেন স্বপ্নের মধ্যে হাসছে। দাদুম্নি, নাম ঠিক করেছিস? মিসেস মোহনা কপালে চুমু দিয়ে বললেন। আতিয়া একবার ছোট্ট প্রাণ দুটির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার ছেলের নাম হবে আরিয়ান, আর মেয়ের নাম আনিয়া। ওহহ, কি সুন্দর নাম! ফারিহা উচ্ছ্বসিত হয়ে বলল। অরিস একটু দুষ্টু হাসি দিয়ে বলল, ভাবি, ওদের ডাকনাম রাখবে না? আতিয়া একটু ভেবে বলল,
ছেলেটার ডাকনাম হবে আরু, আর মেয়েটার আনি। রাকিব হেসে উঠে বলল, আচ্ছা ভাবি, যদি আমার ছেলে হয় আর তোমার মেয়ে হয়, তাহলে কিন্তু বিয়ে ফিক্সড। অরিস, এই কথা আর কইবার বলবেন ভাইয়া? রাকিব, 100 বার না বললে ভাবির মনে থাকবে না, তাই বলছি যে ভাবির মেয়ে আমার বৌমা। অরিস সঙ্গে সঙ্গে বলল, একদম না, আগে থেকেই বিয়ে ঠিক করা যাবে না। ফারিহা চোখ বড় করে বলল, ওই, তুমি কি আমার ছেলের জন্য প্রপোজাল বাতিল করছো? সবার হাসির রোল পড়ে গেল। এমন সময় আনিয়া ছোট্ট একটা শব্দ করে হাত নাড়ল, আর আতিয়ার সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিল। ছোট্ট আনিয়া মায়ের বুকের কাছে মুখ ঘষে একটু চুপ করে গেল। মিসেস মোহনা আবেগী কণ্ঠে বললেন, দাদুমনি, এই দুজনই এখন তোর পৃথিবী। আতিয়া দুজনকেই বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ দাদিজান, আরিয়ান আর আনিয়া এখন আমার সবকিছু। কেবিনের জানালা দিয়ে সূর্যের আলো উজ্জ্বল হয়ে ঢুকল, যেন নতুন জীবনের সূচনা আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছে। অন্ধকার ঘর, জানালার পর্দাগুলো হালকা দুলছে, যেন বাতাসের সাথে লুকোচুরি খেলছে। এক কোণে থাকা টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ঘরটা রহস্যময় দেখাচ্ছে। ঘরের এক পাশে একটা চেয়ারে বসে আছে আবরার। চেয়ারের সামনের 2 পা বাতাসে হালকা দুলছে, পেছনের 2 পায়ের ভারসাম্যে সে নিঃশব্দে বসে আছে। মুখটা শান্ত, কিন্তু তার চারপাশে যেন এক ভয়ানক ঝড় বইছে। আরিফ একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে সে স্পষ্টতই অবাক। আবরারের এই সিদ্ধান্ত আকস্মিক। এতদিন ধরে নিজেকে আড়ালে রেখেছিল, অথচ এখন নিজেই ফিরতে চাইছে বাংলাদেশে। আবরার চোখ বন্ধ রেখেই নিচু গলায় বলল, আরিফ, বাংলাদেশে ব্যাক করতে হবে। আরিফ কপাল কুঁচকে বলল, ভাই? আবরার চোখ না খুলেই গলায় একটা রহস্যময়ী হাসি টেনে বলল, আমার শত্রুরা আমাকে ডাকছে, আর কত লুকিয়ে থাকব? এবার ওদের একটু খাতির যত্ন করা দরকার, তাই না? তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে গেল। ঠান্ডা, কিন্তু ভয়ঙ্কর। আরিফ মাথা নিচু করে বলল, জি ভাই, আমি প্লেনের টিকিট বুক করছি। আবরার আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল। যা। আরিফ দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ঘরে এখন শুধু আবরার আর অন্ধকার। হঠাৎ সে চেয়ারের ভারসাম্য ঠিক করে স্বাভাবিকভাবে বসল। নিঃশব্দে তার ডান হাত বুকের বাম পাশে রাখল। ভ্রু কুঁচকে গেল। হৃৎপিণ্ডটা কেমন যেন অস্থির লাগছে। একটা অজানা ব্যথা বুকের মধ্যে মোচড় দিচ্ছে। কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। সে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। কপালে হালকা ঘাম জমেছে। কেন এমন লাগছে? আমি তো অসুস্থ না, তাহলে এত ব্যথা হচ্ছে কেন? তার কণ্ঠস্বরে এক অদ্ভুত অনুভূতি ফুটে উঠল। হঠাৎ বুকের ভেতর কোথাও এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল, যেন কোনো মায়াবী স্পর্শ তার অস্তিত্বকে স্পর্শ করছে। কেন মনে হচ্ছে আমার কিছু একটা হারিয়ে গেছে? কেন মনে হচ্ছে কেউ আমার জন্য কাঁদছে? সে গভীরভাবে শ্বাস নিল। কিছু একটা অজানা অনুভূতি তার ভেতর উকি দিচ্ছে। কিন্তু এই অনুভূতির মানে কি? সে কি সত্যিই কিছু হারিয়েছে, নাকি কিছু একটা ফিরে পাওয়ার সময় চলে এসেছে? আবরার চেয়ারে একটু পেছনে হেলান দিল। তার ঠোঁটের কোণে হাসির আভাস এলেও চোখে এক অজানা অস্থিরতা জমে থাকল। বাইরে ঝড়ের শব্দ উঠল। কেন জানি মনে হচ্ছে খুব শীঘ্রই এক ভয়ঙ্কর ঝড় নামবে। 7 দিন পরে আতিয়া ও তার সন্তানদের বাসায় নিয়ে আসা হই। এখন আতিয়া অনেক সুস্থ, ভালো হাঁটতে পারে, সন্তানদের কোলে নিতে পারে, সবার সাথে আবারও বসে মজার মজার কথা বলতে পারে। এই 7 দিনে আরিয়ান আর আনিয়াও বেশ অনেক বড় হয়েছে। খেলা করে এখন, তাই রুমের ভেতর এক মায়াবী পরিবেশ। জানালার পর্দা উড়ছে হালকা বাতাসে, সূর্যের কোমল আলো বিছানার সাদা চাদরে পরে সোনালি আভা তৈরি করেছে। আতিয়া মাথার নিচে বালিশ দিয়ে আধশোয়া হয়ে আছে, আর তার 2 পাশে শুয়ে আছে তার প্রাণের 2 টুকরো, আরিয়ান ও আনিয়া। 9 মাস ধরে এই ছোট্ট প্রাণগুলোর অপেক্ষা করেছে সে। কত আনন্দ, কত কষ্ট, সব মিলিয়ে যেন এক আশ্চর্য অনুভূতি। এখন ওদের দুজনকে একদম চোখের সামনে দেখে মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার কোলে এসেছে। আরিয়ান ছোট্ট ছোট্ট হাত দুটো নাড়িয়ে আতিয়ার মুখের দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চাচ্ছে। তার গোল গোল চোখ দুটো মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আনিয়া পাশ ফিরে হাত মুখে ঢুকিয়ে কিছু একটা চিবোতে ব্যস্ত। আতিয়া মুচকি হেসে বলল, এই ছেলে, আমাকে এভাবে দেখছ কেন? কিছু বলবে নাকি? আরিয়ান গুগলি গুগলি আওয়াজ করতে লাগল। আতিয়া চোখ বড় করে বলল, ওহো, তুমি কথা বলার চেষ্টা করছো?
আরিয়ান তখনই হাত তুলে আতিয়ার গাল ধরে টান দিল। আহহরে, চুল ছিঁড়বি নাকি আমার? আতিয়া নকল রাগ দেখিয়ে বলল। আরিয়ান খিলখিল করে হাসতে লাগল, আর পাশে থাকা আনিয়া সেই হাসি শুনে নিজেও হাত পা ছুড়তে লাগল। এই পুচকিরা, তোমরা দুইজন মিলে মায়ের সাথে প্ল্যান করছো, তাই না? আতিয়া এক হাতে আরিয়ানকে কোলে তুলে নিল, আর অন্য হাতে আনিয়াকে কাছে টেনে নিল। আনিয়া তখনই ছোট্ট ছোট্ট হাত দিয়ে আতিয়ার চুল খামচে ধরল। আরে আরিয়ান তো আমার চুল ধরে টান দিল, আর আনিয়া তো আমার চুল ছাড়বেই না। দুই ভাই বোন মিলে মার চুলে টান দিতে আসছে? আতিয়া নকল অভিমান দেখাল। আনিয়া তখনই মুখে বলপেনের মতো শব্দ করে হাসতে লাগল, আর আরিয়ান তো গায়ে উঠে যেতে চাইছে। আতিয়া আদুরে গলায় বলল, আচ্ছা, আজকে দেখি কে বেশি আদুরে, আরিয়ান নাকি আনিয়া? এই কথা বলতেই আরিয়ান মায়ের গলা জড়িয়ে ধরল। আনিয়া তখনই মুখ দিয়ে বাবল তৈরি করে আতিয়ার গালে ছোট্ট একটা চুমু খেল। আতিয়া অবাক হয়ে বলল, ওহো, আনিয়া তো দেখি বড়ই চালাক, এখনই আমাকে গিফট দিতে শিখে গেছে। আরিয়ান তখন এক হাত দিয়ে আনিয়ার মুখের কাছে নিয়ে গেল, যেন ওর সাথে খেলতে চায়। আতিয়া হাসতে হাসতে বলল, এই রে, মাকে ভুলে ভাই বোন এখন নিজেদের খেলায় ব্যস্ত। তারপর সে ওদের দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, তোমরা আমার পৃথিবী। তোমরা শুধু এমন হাসি আনন্দে থাকো, এইটাই চাই। রুমে হাসির শব্দ গুঞ্জন তুলল। মা আর তার দুই ক্ষুদে প্রাণের মাঝে মায়ার বাঁধন আরও একটু গাঢ় হল। টিল 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 টিল। রাত গভীর হয়ে এসেছে। জানালার বাইরে নরম চাঁদের আলো পড়েছে ঘরের একপাশে, হালকা বাতাসে পর্দা দুলছে আস্তে আস্তে। ঘরের পরিবেশ শান্ত, কিন্তু আতিয়ার বুকের ভেতর এক অদৃশ্য ঝড় বইছে। সে ধীরে ধীরে শুয়ে থাকা দুই ছোট্ট প্রাণের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আনিয়া আর আরিয়ান গভীর ঘুমে তলিয়ে গেছে, তাদের মুখে প্রশান্তির ছোঁয়া। আনিয়ার ছোট্ট আঙুল মায়ের পোশাক আঁকড়ে ধরে আছে, যেন সে নিশ্চিত হতে চায় যে মা তার কাছেই আছে। আরিয়ান একটু নড়েছড়ে মায়ের বুকের কাছে এসে মুখ বুজে শ্বাস নিচ্ছে একদম নির্ভরতার সাথে। আতিয়া গভীর শ্বাস নিল, চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, নির্জীব মানুষ, আপনি কি এখনো শোনেননি? আপনার রক্ত, আপনার অস্তিত্ব এই দুনিয়ায় চলে এসেছে। এই দুই ছোট্ট প্রাণ শুধু আমার নয়, এরা আপনারও। তার গলা বুজে এলো। চাঁদের আলোয় দুটো নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বলল, আপনি তো ভালোবাসেন না কাউকে, তাই না? তাই হয়তো আমার ভালোবাসাও আপনাকে ফিরিয়ে আনতে পারেনি। কিন্তু এই দুটো নিষ্পাপ অস্তিত্ব, এরা তো আপনাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসবে। আপনি কি এদের জন্যও ফিরবেন না? আতিয়া আনিয়ার ছোট্ট হাতটা নিজের হাতে নিল, তার চোখ দুটো জ্বলজ্বল করছে। এই বাচ্চাগুলো কিছুই বোঝে না, কিন্তু তারা জানে তাদের বাবার স্পর্শ কেমন। জানেন, আরিয়ান যখন ঘুমায়, তখন মাঝে মাঝে হঠাৎ কেঁপে উঠে, যেন সে কিছু খুঁজছে। আনিয়া তো মাঝরাতে কান্না শুরু করে দেয়, যেন কেউ তাকে আদর করছে না। তারপর ধীরে ধীরে আরিয়ানের গাল স্পর্শ করে বলল, আপনার সন্তান তো আপনার পথ চেয়ে বসে আছে। এইবার না হয় আসুন। আর কত দূরে থাকবেন নির্জীব মানুষ? একটু থেমে আতিয়া আকাশের দিকে তাকাল, যেন তার কথাগুলো কারো উদ্দেশ্যে পৌঁছে দিতে চাইছে। তারপর ধীরে তার কণ্ঠ নরম হয়ে এলো, আমি জানি, আপনি শুনছেন না। শুনলেও ফিরবেন কিনা জানি না। কিন্তু জানেন, আমি আর অপেক্ষা করব না শুধু আপনার জন্য। এখন থেকে আমি অপেক্ষা করব আমার সন্তানদের বাবার জন্য। তারপর আতিয়া দুই সন্তানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে মায়ার আলো, গভীর ভালোবাসার ছোঁয়া। নিঃশব্দ রাত সাক্ষী হয়ে রইল মায়ের স্নেহ, ভালোবাসা আর অপেক্ষর। গভীর রাত, চারদিক নিস্তব্ধ, যেন সমস্ত প্রকৃতিও থমকে গেছে এক অনিশ্চিত অপেক্ষায়। আকাশে ম্লান চাঁদের আলো পড়েছে সেই পরিত্যক্ত বাড়িটির ছাদে, যেখানে অন্ধকারের রাজত্ব চলে দিনের পর দিন। এতদিন পর, 1 বছর 6 মাস পর, আবরার আবারও প্রবেশ করল সেই পুরনো বাড়ির গভীরে, যেখানে সে একসময় নিজ হাতে বন্দি করেছিল মিস্টার সাদমানকে। সে দেশে মাটিতে ল্যান্ড করল রাত 2টার সময়, আর সাথে সাথে এই গভীর রাতে চলে আসলো মিস্টার সাদমান এর সাথে দেখা করতে। হলদে আলোয় ঝুলে থাকা পুরনো দেয়াল, ধুলো জমা মেঝে, আর সময়ের সাথে সাথে জীর্ণ হয়ে যাওয়া কাঠের দরজা, সবকিছু যেন সাক্ষী হয়ে আছে তারই পরিকল্পনার। রুমের দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল আবরার। এক গভীর দৃষ্টি মেলে তাকালো, ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময়ী হাসি। তারপর ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল।
ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আবরার এক হাতে সুইচ অন করতেই ফ্লুরোসেন্ট আলোয় উজ্জ্বল হয়ে উঠল পুরো ঘর। আলো জ্বলে উঠতেই দেখা গেল মেঝেতে ধুলো জমেছে, আর সেখানেই পড়ে আছে এক ক্লান্ত, অবহেলিত মানবদেহে মিস্টার সাদমান। শরীর কঙ্কালের মতো শুকিয়ে গেছে, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও চোখ দুটো এখনও আগের মতোই শক্ত, অভিমানী। আবরার ধীর পায়ে এগিয়ে গিয়ে রুমের মাঝখানে থাকা কাঠের চেয়ারটা টেনে বসল। চেয়ারটা কর শব্দ করে উঠল, আর ঠিক তখনই সাদমান ধীরে ধীরে উঠে বসল। আবরার ঠোঁটের কোণে হাসি রেখে বলল, কেমন আছেন মিস্টার সাদমান? সাদমান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর আবরারের চোখের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, যে অবস্থায় রেখে গেছিস, তুই তো ভালো জানবি আমি কেমন আছি। আবরার এক চিলতে হাসি দিল। তারপর আস্তে করে চমৎকার একটা সূচক শব্দ করে বলল, ঠিক, আমি জানি। তোর জন্য তো আমি স্পেশাল যত্নের ব্যবস্থা করেছিলাম, তাই না? কিন্তু এখন সময় এসে গেছে। সাদমান তার কথা শুনে কিছুটা কুঁচকে গেল। আবরার তার হাতের আঙুলগুলো ফটফট করে মোচড়াতে লাগল, তারপর ঠান্ডা গলায় বলল, এতদিন তো ভালো যত্নেই ছিলি, কিন্তু এখন তোর আজরাইল চলে এসেছে তোকে শান্তির ঘুম উপহার দিতে। ঘরের বাতাস থমথমে হয়ে উঠল। সাদমানের নিঃশ্বাস ভারী হয়ে এল। তার কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরতে লাগল, কিন্তু সে তার ভয় লুকিয়ে রাখতে চাইল। ঠোঁট শক্ত করে চেপে বলল, তুই তো জানিস, আমাকে মারলে তোর কোনো লাভ নেই। আমার মৃত্যু তোকে কিছু দেবে না। আবরার এবার একটু হেসে ফেলল, একদম ভয়ঙ্কর, বিদ্রুপাত্মক এক হাসি। লাভ ক্ষতির হিসেব আমি করি না, মিস্টার সাদমান। আমার খেলা আমার নিয়মে চলে। তোর মৃত্যু আমার জন্য একটা পাওনা। আমি যদি ঠিক সময়ে পাওনা বুঝে না নেই, তাহলে যে আমি নিজেকেই ক্ষমা করতে পারব না। তারপর সে চেয়ার থেকে উঠে দাঁড়াল, হাতের আঙুলগুলো মোচড়াতে মোচড়াতে ধীরে ধীরে সাদমানের দিকে এগিয়ে গেল। সাদমান বুঝতে পারল, এবার সে আর বাঁচবে না। কিন্তু তার চোখের ভাষায় তবুও একটা প্রশ্ন ছিল, এটাই কি শেষ? আবরার তার দিকে তাকিয়ে একদম ফিসফিসিয়ে বলল, শেষ না মিস্টার সাদমান, এটা শেষ নয়। এটা কেবল শুরু, আমার বিজয়ের শুরু। তারপর আলো নিভে গেল, আর সেই রাত সাক্ষী হয়ে থাকল এক চিরন্তন প্রতিশোধের। আবরার ভারী বুটের শব্দ তুলে রুম থেকে বেরিয়ে গেল। রেখে গেল পিছনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা সাদমানকে, যার এখন নিজের মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কিছু করার নেই।